6 মাস পার করলো অন্তর্বর্তী সরকার, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি বলছে নাগরিক কমিটি। সংস্কারের প্রশংসা জামাত, দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির। বছরের দ্বিতীয় মাসেও সব কয়টি বই পায়নি কয়েক শ্রেণীর শিক্ষার্থী, পড়ালেখা ব্যাহত হয় উদ্বিগ্ন অভিভাবক। কাগজ সংকটকে দায়ী করছে মুদ্রণ সমিতি। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। 6 মাস পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা তা নিয়ে জনমনে আছে নানা হিসাব নিকাশ। কেমন গেল সরকারের 6 মাস তা এক ঝলক তুলে ধরেছেন ফারুক ভূঁইয়া রবেন। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 3 দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু অন্তর্বর্তী সরকারের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পূর্ণ করল 6 মাস। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা তা নিয়ে জনমনে আছে নানা হিসেব নিকেশ। 8 আগস্ট বিমানবন্দরে নেমেই আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন ডক্টর ইউনূস। চেয়ে বেশি কথা হচ্ছে সংস্কার নিয়ে। সরকারের 6 মাস পূর্তির দিনই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন, যা পাঠানো হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে, যার ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝি হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। তবে নির্বাচন কবে হবে কিংবা সংস্কারের পরিধি কেমন হবে এ নিয়ে প্রায়ই সামনে আসছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন অল্প সংস্কার চাইলে চলতি বছরের শেষ নাগাদ, আর বড় পরিসরে সংস্কার করতে হলে নির্বাচনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও 6 মাস। 6 মাসে নানা মহল থেকে কথা উঠেছে কম বেশি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানো এখন অন্যতম চ্যালেঞ্জ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 6 মাসের কর্মকাণ্ডেও রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার কার্যক্রমের অগ্রগতিকে সরকারের সফলতা হিসেবে দেখছে জামাত। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর মব সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের ব্যর্থতা উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচনে বেশি দেরি হলে অকল্যাণ হবে দেশের জন্য। তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সময় ফুরিয়ে যায়নি বলে মনে করে নাগরিক কমিটি। হাসান ওয়ালির প্রতিবেদন। সরকারের 6 মাসের পুরোটা সময়ই আলোচনায় ছিল সংস্কার ইস্যু। এখন পর্যন্ত 6 সংস্কার কমিশন জমা দিয়েছে প্রস্তাবনা। তবে একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ এবং শহীদ পরিবারের নানা অভিযোগে বিপাকে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এসবের মধ্যেও সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরকারের বড় সফলতা হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে আহত এবং শহীদ পরিবারের জন্য সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে অসন্তুষ্টি রয়েছে দলটির। এই রাজনীতির গুণগত পরিবর্তন দরকার নানা ক্ষেত্রে, সেটাকে স্ট্রিমলাইন করার জন্য তারা যে কমিশনগুলো করেছে এবং বেশ কিছু প্রস্তাবনা আসছে, এটা আমি মনে করি সরকারের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তবে তাদের ব্যর্থতার একটা বড় দিক হচ্ছে যাদের রক্ত জীবন দিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে তাদেরকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করার কথা ছিল, এক্ষেত্রে গভর্নমেন্ট আমি মনে করি ব্যর্থ হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাত্রায় খুশি নয় বিএনপি। জনদুর্ভোগ এবং বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছে দলটি। এসব সমস্যার সমাধানে নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত ভোট আয়োজনের তাগিদ দলটির এই স্থায়ী কমিটির সদস্যের। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের অর্থনৈতিক এবং সামাজিক আইন শৃঙ্খলা উন্নতি সেটা দৃশ্যমান হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টার বক্তব্য অনুসরণ করলে দেখা যায় যে সরকারের মেয়াদকে তারা কোনো না কোনোভাবে দীর্ঘায়িত করতে চান।
সেটা বাংলাদেশের জন্য, মানুষের জন্য খুব একটা কল্যাণ বয়ে আনবে বলে আমরা মনে করি না। তবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাগরিকদের সংগঠন নাগরিক কমিটি বলছে, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর অসহযোগিতাকেও দায়ী করছেন সংগঠনটির এই মুখপাত্র। যেই ধরনের নির্বাচন হয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, যে অবৈধ নির্বাচনে যে কাঠামো ছিল সেটাকে বহাল রেখে নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা জোর দিয়ে বলা হচ্ছে না, এবং এই ধরনের নির্বাচন বাংলাদেশকে আরো বিপদের মুখে ঠেলে দিবে বলে আমরা মনে করছি। আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে, যা ইতিবাচক। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটির সাধুবাদ জানান উপদেষ্টা। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে আন্তর্জাতিক আদালতে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে আলোচনা সভায় নেতারা বলেন, তরুণদের দল সীমাবদ্ধ থাকবে না পরিবারতন্ত্রের মধ্যে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে কবি ও চিন্তক ফরহাদ মাঝার বলেন, ৭২-এর সংবিধানের অধীনে সরকার গঠন করে বেহাত হয়েছে বিপ্লব। উদ্ধারে প্রয়োজন দ্রুত জুলাই ঘোষণাপত্র। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এই অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই বিপ্লবের চেতনা হারানোয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন কবি ও চিন্তক ফরহাদ মাঝার। চুপ্পুকে পদত্যাগ করতে হবে, ৭২ সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ ৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। পরে জাতীয় নাগরিক কমিটির প্রশ্ন উত্তর পর্বে কমিটির নেতারা বলেন, জনগণের চাওয়াই হবে তাদের দলের ইস্তেহার। তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। আদারওয়াইজ এই ধরনের প্রতিষ্ঠান ভেঙে আমরা আবার নতুন প্রতিষ্ঠান গড়ে তুলব। শেখ হাসিনাকে ফেরানো না গেলে বিচার নিশ্চিতে আন্তর্জাতিক আদালতে মামলা করার তাগিদ দেন নাগরিক কমিটির নেতারা। বলেন, নতুন বাংলাদেশে কোনো ধর্মবিদ্বেষীদের স্থান নেই। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থান পরিবর্তিতে বাংলাদেশে কোনো ইসলাম ফোবের জায়গা হবে না, ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা চলবে না, নট ইসলাম বিদ্বেষী কোনো ধর্ম বিদ্বেষী কথাবার্তা চলবে না। এখানে সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে। কোন উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা গুমের বিচার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বলছেন, স্বৈরাচারের বিচার না হলে দেশের মানুষ কোনো দিনই মুক্তি পাবে না। বিএনপি ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা, গুম, খুনের বিচার করার দাবিও জানান তারা। যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না। বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপি জানাতেই ছিল আমরা
কারো দয়া নিয়ে রাজনীতি করি না। আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে আমরা গণতান্ত্রিক একটি অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা পেয়েছি। আমরা চাই নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব হাতে দিয়ে আপনাদের মতো চলে যাবেন। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে মুক্তি পাবে না দেশের মানুষ। 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি, কিন্তু আজকে জনগণের দাবি দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। এদিকে শুক্রবার দুপুরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাষ্ট্র থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পালিয়ে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় উস্কানিদাতাদেরই নিতে হবে বলেও জানান তিনি। 2 দশকের বেশি সময় পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে 24-এর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি। সভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে 54 বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়, কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, 2004 সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বছরের 2 মাস হতে চললেও এখনো ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময় মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কিছু বই না পাওয়ার কারণে আমি নিয়মিত ক্লাসে আসতেছি, কিন্তু আমার ক্লাস ঠিকমতো হচ্ছে না। 9-এরা তো কোনো বই পাইনি, 10-এরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9-এরা পাইনি। বইগুলো এখনো পাইনি। আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কোন কোন শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আসা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ শ্রেণী কার্যক্রম। আমরা 6ষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, 7ম শ্রেণীতে 2টি, 8ম শ্রেণীতে আমরা 100% বই পাইছি, 9ম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখন পুরোদমে ক্লাস হওয়ার কথা, এখন বই না পাওয়ার কারণে স্যাররা নিজেদের মুখস্থ থেকে ক্লাস করাচ্ছে। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের।
অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই, তাই দ্রুত বইয়ের ব্যবস্থা করার দাবি তাদের। অর্ধেক বই আসার কারণে, অর্ধেক বই দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। 2 মাসেও কেন বই পেল না শিক্ষার্থীরা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা তো অনেক কোম্পানিতে পেয়ারও দিয়ে রাখছি, অনেক কোম্পানি সময় মতো কাগজ আসে নাই। যতগুলো আসছে আমরা প্রিন্টিং করে মাল দিয়ে যাচ্ছি এবং আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মাল শেষ করি। তবে কাগজের সংকট নেই দাবি করে এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। প্রিন্টাররা পূর্বের অভ্যাস ত্যাগ করতে পারতেছে না এবং নিম্নমানের কাগজ দিতে পারতেছে না বলে অনেক মনে কষ্ট নিয়ে হলেও আমাদের কাজ করতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে কোনো প্রেস হয়তো এক্ষেত্রে ঢিলেমিও দিয়ে দিচ্ছে। কোনোভাবেই ফেব্রুয়ারি মাসের বাইরে যাইতে চাই। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 300 ফিটে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন তুষার ইমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025, এখানে প্রায় 10,000 অংশগ্রহণকারী অংশ নিয়েছে। এবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ 5টি ক্যাটাগরিতে অংশ নিয়েছে 10,000 প্রতিযোগী। এখানে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিয়েছে, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন এবং 10 কিলোমিটার ফার্স্ট টাইমার যারা প্রথমবার এই ম্যারাথনে অংশগ্রহণ করছে তাদের জন্য, এবং 10 কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। এবং যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বিভিন্ন বয়সের লোকজন কিন্তু আছে এবং দেখা যাচ্ছিল সকাল থেকে প্রায় উৎসবের আমেজ। 300 ফিট রাস্তায় এটির উদ্বোধন করেন এর আগে ভোর 5টার দিকে, এবং উদ্বোধন করার পর থেকেই 5টি ক্যাটাগরিতে এই ম্যারাথন প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছিলেন তারা অংশগ্রহণ করেছেন। তাদের অনেকের মধ্যে অনেক হাসি, আনন্দ, মনে হচ্ছিল যে একটি উৎসবের আমেজে তারা এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এবং তারা কিন্তু 300 ফিট রাস্তা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি 300 ফিট থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে আবার 300 ফিট একই স্থানে আসলে হাফ ম্যারাথন অর্থাৎ 21.2 কিলোমিটার রাস্তাটি অতিক্রম করছে, এবং একই রাস্তা 2 বার ঘুরলে ফুল ম্যারাথন অর্থাৎ 42.2 কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করবে। এবং এই পরিপূর্ণ রাস্তাটি অতিক্রম করার পর তাদের আসলে ফলাফল প্রকাশ হবে এবং তাদেরকে একটি বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে পুরস্কৃত করা হবে। এর আগে সকালবেলা বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, তাদেরকে নিয়মকানুনগুলো জানানো হয় এবং বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন অংশগ্রহণকারী এখানে এসেছেন অংশগ্রহণ করার জন্য। তারা সকাল থেকেই বিভিন্ন রাস্তা অর্থাৎ 300 ফিট রাস্তা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি, তারা অনেকে চলে গিয়েছিলেন এবং তারা অনেকে আবার ফিরেও আসছেন। যারা 10 কিলোমিটার যে রাস্তাটি অর্থাৎ প্রথমবার যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এই স্বল্প রাস্তাটি তারা অতিক্রম করে ইতোমধ্যেই তারা ফিরে আসছেন এবং তাদেরকে কিন্তু নিয়মকানুন জানানো হয়েছিল। এবং এইখানে সেনাবাহিনীর যারা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর যারা, তারা শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেই চেষ্টা করছেন এবং তারা দেখভাল করছেন। এবং সকাল থেকেই গাড়িগুলো যে প্রবেশ করছিল সেই গাড়িগুলোর প্রবেশও তারা নিয়ন্ত্রণ করছিলেন, যে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, যাতে কোনো যানবাহনের জ্যাম তৈরি না হয় এবং যারা অংশগ্রহণকারী তারা যেন সঠিকভাবে এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে সকাল থেকে তারা ম্যারাথনে অংশগ্রহণ করছিলেন, খুব দ্রুতই হয়তো শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তী তথ্যগুলো জানতে পারবো। ম্যারাথন প্রতিযোগিতা 2025 থেকেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর 300 ফিটে। ফেনীতে বছরের শুরুতেই বাড়ি ভাড়া অতিরিক্ত হারে বাড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে মানা হচ্ছে না ভাড়াটি আইন, ফলে বর্ধিত বাসা ভাড়া নিয়ে ভাড়াটিয়ারা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে বাড়ির মালিকরা বলছেন বর্ধিত খরচ মেটাতেই বাড়ানো হচ্ছে ভাড়া। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট।
কেউ কর্মস্থল, আবার কেউ উন্নত জীবনযাত্রার আশায় গ্রাম ছেড়ে শহরমুখী হয়ে থাকেন। এদের বেশিরভাগের নিজের বাড়ি না থাকায় বসবাস করেন ভাড়া বাসায়। তাদের বাসস্থানের যোগান দিতে শহরে গড়ে উঠেছে একের পর এক আবাসন। ফেনী পৌরসভার হিসেব মতে এই পৌর শহরে প্রায় 22,000 হোল্ডিং নাম্বারের অনুকূলে বাসার সংখ্যা লাখেরও বেশি। আর এর মধ্যে 80%তেই ভাড়াটিয়া পরিবারের বসবাস। এসব ভাড়াটিয়াদের যখন সংসার খরচের হিসাব মিলাতে হিমশিম অবস্থা, তখন বছরের শুরুতেই নেমে আসে ভাড়া বৃদ্ধির খড়গ। বাড়তি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য 34 বছর আগে আইন করা হলেও নেই প্রয়োগ। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী 2 বছর পর পর ভাড়া পুনর্নির্ধারণের বিধান থাকলেও প্রতি বছরই ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি, জোর করে ভাড়াটিয়া উচ্ছেদ করা হয় বলে অভিযোগ ভাড়াটিয়াদের। আমরা লেবারি কাজ করি, এখন এই বাসাগুলো আমরা তো চালাইতে পারি না। বেশি ভাড়া দিয়ে যদি না থাকতে পারেন তাহলে বাসা ছাড়েন। মালিকদের একটা কমন ডায়লগ হয়ে গেছে। ভাড়াটিয়া তো গ্যাস বিল দিচ্ছে, কারেন্ট বিল দিচ্ছে, কোনো এক সময় গ্যাস বিল মালিকেরা দিত, এখন এগুলো দিচ্ছে না। এরপরে কথা বাড়াবাড়ি হলে 15 দিন 20 দিন 1 মাসে সর্বোচ্চ 1 মাসের নোটিশ দিয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য। এদিকে বাড়ির মালিকদের দাবি, খরচ মেটাতেই তারা এখন নিরুপায়। ইনকাম ট্যাক্স, পৌর ট্যাক্স, ভূমি ট্যাক্স, নিত্য সামগ্রী সব কিছুই বাড়তি, যার কারণে আমরা বাড়াইতে এটা বাধ্য। ফেনীর জেলা প্রশাসক জানান, সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন। ন্যায় বিচার পেতে প্রয়োজনে সহযোগিতা করবে জেলা প্রশাসন। কেউ যদি ভাড়া বাড়ায় সেক্ষেত্রে তো ওই আইনের আলোকেই তো সেটি নিষ্পত্তিযোগ্য, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো শুনে ব্যবস্থা নেবেন। 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধান মতে এখন পর্যন্ত জেলায় একজন সহকারী জজ নিয়ন্ত্রকের দায়িত্বে থাকলেও অতিরিক্ত নিয়ন্ত্রক ও উপনিয়ন্ত্রক নিয়োগ কার্যকর হয়নি। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে জুলাই কর্নার। শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামের আউটারে নানা আয়োজনে জুলাই কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সহ উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে উদ্বোধন করা হয় তারুণ্যের উৎসব শীর্ষক বইমেলা। সেখানে নতুন প্রজন্মকে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ভারতে পালিয়ে থেকে ঘৃণা ছড়ানোর ফলই ভাঙচুর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আজাদ মজুমদার বলেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে সরকার। এ বিষয়ে ভারত এখনও কোনো কিছু বলেনি বলেও জানান তিনি। শেখ হাসিনা ইস্যুতে ভারত প্রতিবেশী সুলভ আচরণ করবে এমন আশা প্রকাশ করেন আজাদ মজুমদার। দেশীয় আন্তর্জাতিক গুজব ও অপতথ্যের বিরুদ্ধে শক্তভাবে লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। বাংলাদেশে এই পরিস্থিতিটা এই মুহূর্তে তৈরি হয়েছে, তার জন্য পার্সিয়ালি ভারতও দায়ী। কারণ ভারত আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন ওনাকে আশ্রয় দিয়েছে, ওনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে যেন ফেরত পাঠানো হয়, কারণ ওনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের আদালত বলেছে। এবং সেই আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা, তার আলোকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে একটা নোট ভার্বাল দিয়েছে। আমরা এখনও ভারতের কাছ থেকে কোনো নোট ভার্বাল পাই নাই, তবে আমরা বিশ্বাস করি ভারত একটা আমাদের একটা সৎ প্রতিবেশী সুলভ আমাদের সাথে আচরণ করবে এবং আমাদের দেশের মানুষের যে চাওয়া, আমাদের দেশে যে গণহত্যা যিনি চালিয়েছেন তাকে বিচারের মুখোমুখি করার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, এই আকাঙ্ক্ষাটাকে ভারত রেসপেক্ট করবে, আমরা বিশ্বাস করি। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে তা হবে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথে বাধা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি এ মন্তব্য করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপি নেতা। দেশ ও বিদেশ থেকে ফ্যাসিবাদদের দোসরদের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের
বাধা আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে যাতে পতিত ফেসিবাদের দোসররা দেশে এবং বিদেশে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায়। তীব্র শিক্ষক সংকট লক্ষ্মীপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৪৩ জন শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র ৩২ জন। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। তবে শিক্ষা বিভাগ বলছে বিষয়টি বারবার মন্ত্রণালয়ে জানানোর পরও এখনও সমাধান মেলেনি। মাজহারুল আনোয়ার চিপুর রিপোর্ট। 1898 সালে প্রতিষ্ঠা করা হয় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। 1981 সালে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়। শতবর্ষী এই বিদ্যালয়ে বর্তমানে তীব্র শিক্ষক সংকট। দীর্ঘদিন ধরে শূন্য প্রধান শিক্ষকের পদ। এছাড়া 52 জন সহকারী শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র 31 জন। একজন শিক্ষকও নেই আইসিটি ও হিসাব বিজ্ঞান বিষয়ে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আইসিটির টিচার কম, যার কারণে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ক্লাস কম পাই। আমাদের হিসাব বিজ্ঞান একটি মেইন সাবজেক্ট। এই কমার্সের আমাদের কোনো টিচার নেই, যা আমাদের শিক্ষার্থীদের উপর খুব বেশি প্রভাব ফেলছে। স্যাররা আমাদেরকে মানসম্মত শিক্ষা দেয়, কিন্তু স্বল্পতার কারণে দেখা যায় যে প্রত্যেকটা যে ক্লাস ওগুলা ঠিকভাবে হয় না। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে হচ্ছে অন্য শিক্ষককে আসতে হচ্ছে। তো এই ফলে আমরা যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো ভালোভাবে পাচ্ছি না। শিক্ষকরা বলছেন বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম অবস্থা তাদের। অনেক ক্লাসের কারণে আমার পাঠদান ব্যাহত হয়। বিজ্ঞানের শিক্ষকের ঘাটতির কারণে আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলোতেও মনোযোগ দিতে পারি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন খালি থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। সম্পূর্ণ বিপরীত সাবজেক্ট দিয়ে ক্লাস নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে মানসম্মত পড়াশোনা হচ্ছে না, মানসম্মত পরিচর্যা করতে পারছি না। ক্লাস নেওয়া হচ্ছে বাট বাচ্চাদের শেখানো যাচ্ছে না। শিক্ষা বিভাগ বলছে বিষয়টি বারবার মন্ত্রণালয়ে জানানোর পরও এখনো সমাধান মেলেনি। সংকটের বিষয়টি আমরা বরাবরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন যে নিয়োগপ্রাপ্ত হলেই আমরা এখানে শিক্ষক প্রদান করব, তখন এই শিক্ষক স্বল্পতার বিষয়টি কেটে যাবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 1500। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। নরসিংদীর শিমুলতলা থেকে 5 দোনা পর্যন্ত চলমান বাইপাস সড়ক নির্মাণ কাজ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। শুক্রবার বিকেলে মাধবদীর রাউনকে মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন সদর থানার বিএনপির সভাপতি ও মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটের পাশ দিয়ে ফসলি জমির উপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে মাধবদী এবং বাবুরহাটের ঐতিহ্য ধ্বংসের পায়তারা চলছে বলে মন্তব্য করেন বক্তারা। তীর সংকুচিত হয়ে কুমিল্লার গোমতী নদী পরিণত হয়েছে খালে। দুই পাশে জেঁকে ওঠা জমিতে শুরু হয়েছে অবৈধভাবে মাটি কাটা। পাশাপাশি বসতবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে নদীর জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে এ বিষয়ে শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। একসময়ের খরস্রোতা ও প্রশস্ত গোমতী নদী বর্তমানে খালে পরিণত হয়েছে। সংকীর্ণ হয়ে গেছে দুই পাশ। তবে নদীটির দুই তীরে শুরু হয়েছে অবৈধভাবে মাটি কাটা। কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার থেকে দাউদকান্দি উপজেলা পর্যন্ত বহমান গোমতীর বিভিন্ন অংশে মাটি কাটার কারণে আবারও হুমকিতে বেড়িবাঁধ। অনেক অংশে নদীগর্ভে চলে গেছে পার্শ্ববর্তী ক্ষেতের ফসল। এছাড়া বসতবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে নদীর জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মাটি কাটার ফলে আমরা 4টা জমি, চারদিকে 4টা জমি থাকে, 4টা জমি ভেঙে ফেলছে। অন্য ফসল দিত, ধান হইতো, এখন মনে করেন যে এইভাবে মনে করেন যে একবার গভীর করে ফেলছে। অবৈধ স্থাপনাটা যাতে বন্ধ করে দেয়, এটা যাতে না করতে পারে। নদীর দুই পারে যারা মানুষ আছেন, আমরা খুব বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাটি কাটা বন্ধ, স্থাপনা উচ্ছেদে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। 242টি
অবৈধ স্থাপনার লিস্ট করা হয়েছে। লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। অবৈধভাবে যে মাটি কাটা সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গোমতীর তীরে তালিকাভুক্ত 242টি অবৈধ স্থাপনা রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে অবৈধ দখলদার রয়েছে 779 জন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। দেশে বন্ধ পাটকল সহ অন্যান্য শিল্প কারখানা চালুর দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সহায়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার বিকেলে খুলনা নগরীর খালিশপুরে শ্রমিক সমাবেশে তিনি এ দাবি জানান। শিমুল বিশ্বাস বলেন, সারা দেশের 25টি কারখানা বন্ধ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। শ্রমিকের মুখে হাসি ফোটাতে ব্যর্থ হয়ে তাদের দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলেও দাবি করেন শিমুল বিশ্বাস। সমাবেশে আয়োজন করে শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল ইউনিট। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। আমি এইটুকু বলতে চাই যে 25টি মিল কলকারখানা বন্ধ করেছে 17 বছর 8 মাস এই ভারতের দোসর আশ্রিত এই সরকার ক্ষমতায় থেকে জনগণের মুখে শ্রমিকের মুখে হাসি ফুটাতে ব্যর্থ হলেও এই শ্রমিকদের তার দলের ঠ্যাঙারে বাহিনীতে পরিণত করেছিল। আমরা কোনো শ্রমিককে ঠ্যাঙারে বাহিনী হিসাবে ব্যবহার করতে চাইনি। ফরিদপুরে প্রথমবারের মতো 3 ব্যক্তিকে হুমায়ুন কবির পুরস্কারে ভূষিত করা হয়েছে। জেলা সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার 2025-এর আয়োজন করা হয়। 3টি ক্যাটাগরিতে 3 জনকে পুরস্কার দেওয়া হয়। গবেষণায় ডক্টর মোহাম্মদ আলী খান, কথা সাহিত্যে তাপস কুমার দত্ত ও সাংবাদিকতায় সাদিয়া মাহজাবিনকে পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। এর সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ইয়ানুর, আপনাকে ধন্যবাদ। দেখছেন ভোরের সময়। রাঙামাটিতে চলছে আগাম আনারস চাষ। ফল দ্রুত বড় করা ও পাকাতে কৃষক ব্যবহার করছেন বিভিন্ন প্রকার হরমোন ও কেমিক্যাল। এতে নষ্ট হচ্ছে স্বাদ ও পুষ্টিগুণ। অবশ্য রাসায়নিক প্রয়োগের বিষয়ে কৃষকদের নিরুৎসাহিত করার কথা জানায় কৃষি বিভাগ। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির বিস্তীর্ণ পাহাড়ি জমিতে আবাদ হচ্ছে আনারস। আগাম ফলন ঘরে তুলতে পরিচর্যায় ব্যস্ত কৃষক। এপ্রিল থেকে জুন পর্যন্ত আনারসের ভরা মৌসুম, কিন্তু বেশি লাভের আশায় জেলার অনেক কৃষক আগাম আনারসের চাষ করছেন। ফল দ্রুত বড় করতে তারা ব্যবহার করছেন বিভিন্ন প্রকার হরমোন ও কেমিক্যাল। এমনকি ফল পাকাতেও ব্যবহার করা হচ্ছে রাইফেন, কার্বাইটের মতো রাসায়নিক। এতে নষ্ট হচ্ছে ফলের স্বাদ ও পুষ্টিগুণ। যদিও কৃষকের দাবি, আগাম আবাদে বৃষ্টি না হওয়ায় এসব রাসায়নিকের বিকল্প নেই। স্প্রে করলে 1 মাসের ভিতরে ফল আসে। আসার পর তারপর আমরা এটাকে আবার ভিটামিন করি, এখন যে করতেছি ভিটামিন করলে ফল পরিপক্ক আসে। আনারসগুলো ছোট, সেই জন্য একটু বড় করার জন্য ভিটামিন প্রয়োগ করতে হয়। ফরমালিন ব্যবহার করা হয়, এটা কোনো ক্ষতি না। হরমোন প্রয়োগের প্রভাব বিষয়ে কোনো গবেষণা না থাকলেও ফল পাকানোর ক্ষেত্রে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে নিরুৎসাহিত করার কথা জানায় কৃষি বিভাগ। অনেক কৃষক সেটা কার্বাইড ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আমরা আসলে এটা আমরা উৎসাহিত করি কৃষকদের এই ধরনের কেমিক্যালগুলো ফল পাকানোর ক্ষেত্রে না ব্যবহার করার জন্য। প্লান্টিং টাইমটা ভেরিয়েশন করে যদি আগাম চাষ করে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ সেক্ষেত্রে ফুড ভ্যালু এবং তার যে টেস্ট দুটোই অক্ষুণ্ণ থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে রাঙামাটিতে এবছর 2530 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে, যার মধ্যে আগাম আবাদ করা হয়েছে প্রায় 1000 হেক্টর জমিতে। সময় সংবাদ, রাঙামাটি। তাপমাত্রা বাড়লেও পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা। গত 1 সপ্তাহ ধরে জবুথবু হিমালয়ের পাদদেশের এই জনপদ
শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। দেখুন, উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আজকে কিছুটা নেমে এসেছে। আমরা জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে তাপমাত্রা এই জেলায় 11 থেকে 13 ডিগ্রির ঘরে উঠানামা করলেও আজকের সকাল 6টায় তাপমাত্রা কিন্তু নেমে 10.8 ডিগ্রির ঘরে এসেছে। আমি জানিয়ে রাখি যে গত কয়েকদিন তাপমাত্রা বাড়লেও কিন্তু শীতের যে অনুভূতি ছিল সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল। তবে গতকাল থেকে আমরা দেখছি যে শীতের তাপমাত্রা আবারও কমে আসে, কিন্তু শীতের অনুভূতি সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। আমি জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এই জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু একটু বেশি অনুভূত হচ্ছে। একই সাথে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা যে পাহাড়ি হিম বাতাস, এর কারণে কিন্তু এখানে একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। আমি আরেকটি বিষয় বলে রাখি যে শীতের তাপমাত্রা শীত বাড়লেও কিন্তু এই জেলায় যে কুয়াশার পরিমাণ রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। এতে করে আমরা দেখছি যে রাত থেকে এই সকাল পর্যন্ত মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। একই সাথে আরেকটি বিষয় না বললেই নয় যে মাঘের এই শেষ সময়ে এসে কিন্তু শীতের যে অবস্থা আজকে দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে বিগত সময়ের থেকে কিন্তু আজকের শীতের অনুভূতিটাই সকালে কয়েক গুণ হারে বেড়েছে। আমরা দেখেছি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 22 থেকে 28 ডিগ্রির ঘরে থাকছে, তবে ঘুরে ফিরে কিন্তু রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু কমে আসছে। এতে করে রাতের সময়টিতে কিন্তু এই জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু কিছুটা খানিকটা দুর্ভোগ পোহাচ্ছে, কারণ এই জেলায় অনেক মানুষই রয়েছে যারা নিম্ন আয়ের, তারা কিন্তু অনেকেই গরম একটা কাপড়ের অভাবে কিন্তু এই সময়টিতে গরম কাপড়ের অভাবে রাতের সময়টি অতিবাহিত করছে। একই সাথে আমি জানিয়ে রাখি যে শীতের এই কনকনে অনুভূতির কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কম আমরা দেখছি। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গি শেরে বাংলা পার্ক এলাকা। এখানে কিন্তু অন্যান্য দিনে আমরা দেখেছি যে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু কয়েকগুণ হারে বেশি থাকে, তবে শীতের অনুভূতি বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। আমি আরেকটি বিষয় বলে রাখি যে আবহাওয়ার এমন বিরূপ প্রভাবের কারণে কিন্তু এ জেলায় শীতজনিত যে রোগের সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। আমরা দেখেছি যে রাতে এবং সকালে ঠান্ডা, একই সাথে দিনের যে আবহাওয়া কিছুটা গরম থাকায় কিন্তু দুই রকমের আবহাওয়ার কারণে এখানে শীতজনিত রোগের সংখ্যাটা কয়েক গুণ হারে বাড়ছে। এতে করে বিশেষ করে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। আবহাওয়া অফিস পঞ্চগড় জেলা শহর আধুনিক সদর হাসপাতাল এবং জেলার 5 উপজেলার যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বলছেন যে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে এই সময়টিতে যেন বয়স্ক এবং শিশুদের প্রতি সকলে যত্নশীল হয়, এতে করে কিন্তু শীতজনিত রোগের সংখ্যা সেটা কিন্তু কমে আসবে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। 6 বছরেও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ। বর্তমানে মেঘনা নদী থেকে সাইলো পর্যন্ত সাইড ব্যাগিং অ্যান্ড লোডিং হাউস, XX ব্রিজ, স্টিল স্ট্রাকচার, মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্টে বিস্তারিত। 2018 সালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে শুরু হয় স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ। বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান জেরিকুর তত্ত্বাবধানে নির্মাণ কাজের টেন্ডার পায় মেসার্স তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। আধুনিক মানের স্টিলের স্ট্রাকচারে নির্মিত সাইলোতে 30টি বিন রয়েছে। প্রতিটি বিনে ধারণ ক্ষমতা 3500 টন। এই সাইলোটি নির্মাণ কাজ শেষ হলে চালের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত খাদ্যশস্য চাল সংরক্ষণ করা যাবে। তবে গত 6 বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ। করোনা মহামারীকালে কাজ আটকে থাকা, পরামর্শক প্রতিষ্ঠান পরিবর্তন ও সর্বশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রতিবন্ধকতা তৈরি হয় বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমাদের আগের যে একটা রেট ছিল সেক্ষেত্রে সময় যাওয়ার ক্ষেপণ হওয়ার কারণে আমাদেরও অর্থনৈতিকভাবে আমরা খুব লসের মধ্যে আছি, কেননা কাজটা দ্রুত শেষ করতে পারলে আমাদের জন্য সবচেয়ে আমরা লাভবান হতাম। বর্তমানে মেঘনা নদী থেকে সাইলো পর্যন্ত সাইড ব্যাগিং অ্যান্ড লোডিং হাউস, অ্যাক্সেস ব্রিজ, স্টিল স্ট্রাকচার, মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ চলছে। যদি পিছিয়ে থাকে এটাকে ব্যাকআপ দেওয়ার মতো তাদের বর্তমান যে একটা সমস্যা, পটভূমি পরিবর্তনের সাথে সাথে তাদের একটু সমস্যা হয়েছিল, এটা রিকভারি করে করতে চেষ্টা করছে এবং রিপোর্টে হয়ে গেছে আপাতত। তো খুব তাড়াতাড়ি আশা করি যেটা। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা। কিছুটা আবার গতি আসছে, আশা করছি এটা গতি আসবে এবং আগামী 6-7 মাসের মধ্যেই এই কাজটা শেষ হবে। স্টিল সাইলোটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 540 কোটির বেশি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
জনবল সংকটে বন্ধ হয়ে গেছে চাঁদপুরের একমাত্র মাছের পোনা উৎপাদন কেন্দ্র। অযত্নে পড়ে আছে কেন্দ্রটির বিভিন্ন যন্ত্র ও স্থাপনা। 2 জন কর্মচারী থাকলেও গত 4 মাস বেতন ভাতা বন্ধ তাদের। স্থানীয় মৎস্য চাষিদের বাধ্য হয়ে পাশের জেলা থেকে বেশি খরচে রেনু কিনতে হচ্ছে। তবে সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। আছে বড় পুকুর, পোনা উৎপাদনের জন্য আলাদা শেড ও প্রয়োজনীয় সরঞ্জাম, তবে ব্যবহার না হয় সব কিছুই পরিত্যক্ত। সরকারিভাবে চাঁদপুরে একমাত্র মাছের পোনা উৎপাদন কেন্দ্রে নেই কোনো কর্মকর্তা। এলাকাবাসী জানান, গত 10 বছর ধরে কেন্দ্রটিতে নেই স্বাভাবিক কার্যক্রম। সবশেষ গত 5 আগস্টের পর থেকে কর্মকর্তা শূন্য। 2 জন কর্মচারী থাকলেও গত 4 মাস বেতন ভাতা বন্ধ তাদের। এ কারণেই বন্ধ হয়ে গেছে পোনা উৎপাদন। স্থানীয় মৎস্য চাষিদের বাধ্য হয়ে পাশের জেলা থেকে বেশি খরচ করে রেনু কিনতে হচ্ছে। নষ্ট হচ্ছে পোনা উৎপাদন কেন্দ্রের যন্ত্রাংশ ও অবকাঠামো। সরকারিভাবে কোনো রেনুর আমরা সহযোগিতা পাই না। আমরা লাকসাম থেকে আমরা আনতে অনেক খরচ। যদি সরকারি রেনু পাইতাম তাহলে আমাদের এত টাকা ইনভেস্ট হইতো না, আর বাজারও এত মূল্যে আপনার মাছের দামও হইতো না। আদার দামে আর আমাদের খরচে মিলে না। যে আমরা 130 টাকা যদি আমরা ফাইকারি দিয়ে থাকে তারপরে আমাদের মিলে না। এখন তো স্যার পাই না, 3 মাস ধরে 4 মাস পড়ছে। স্যারের পাওয়ারফুল দিয়ে দিত তাইলে স্যার বেতন করে দিল। তবে সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই মাসে হলো পুকুর প্রস্তুতির কাজটা চলবে ফেব্রুয়ারি মাস, আর আগামী মাস থেকে আমাদের উৎপাদনে আমরা চলে যাব। আলহামদুলিল্লাহ জুন জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের এই রেন উৎপাদন কার্যক্রমটা চলমান থাকবে। এই হ্যাচারিটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি এই অঞ্চলের অনেক বেকাররাই মৎস্য চাষী উদ্যোগী হবে। আশা করি যে এই হ্যাচারিটাকে কিভাবে আরও প্রোডাক্টিভ করা যায় সেই জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করব। মৎস্য বিভাগের তথ্য মতে আগে স্বাভাবিক উৎপাদনের সময় প্রতি বছর 118 কেজি মাছের রেনু পোনা উৎপাদন হতো এই কেন্দ্র থেকে। ফারুক আহমদ, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনব্যাপী এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেই আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গও। তবে এ বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। এই সফরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রম মিশ্রি। Pointers about these 2 very important visits that the Prime Minister will be undertaking next week. ক্যাপিটাল হিল দাঙ্গার তদন্তকারী কয়েকজন FBI এজেন্টকে বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, তার দ্বিতীয় মেয়াদের শাসনামলেও উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চান তিনি। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এমনটিও জানান। এদিকে নিরাপত্তা ও আর্থিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ পদার্থ প্রদানের ব্যাপারে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। হোয়াইট হাউসে ঢোকার পর থেকেই নাটকীয় সব সিদ্ধান্ত এবং বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নির্বাহী আদেশের স্বাক্ষর, শুল্ক আরোপের ঝড় এবং বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকছেন আলোচনায়। এবার 2021 সালের ক্যাপিটাল হিল দাঙ্গার বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তবে গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করায় কর্মকর্তাদের নাম এবং সংখ্যা প্রকাশ করেননি তিনি। এদিকে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের ঝড়ের মধ্যেই হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এ বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ইচ্ছা পোষণ করেন জাপানি প্রধানমন্ত্রী ইশিবা। জাপানি প্রতিষ্ঠান টয়োটা এবং ইসুজুর প্রসারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বৈঠককালে ট্রাম্প জানিয়েছেন 2027 সাল নাগাদ জাপানের সামরিক খাতে ব্যয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন ইশিবা। 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়াও ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা নিয়েও কথা হয় সংবাদ সম্মেলনে। ট্রাম্প জানান, তার নতুন মেয়াদের শাসনামলেও উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশা রাখছেন তিনি। তার দাবি, প্রথম মেয়াদের শাসনামলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার সুসম্পর্ক সংঘাত বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়াও কিছুদিনের মধ্যেই ইউক্রেন সফরে যাওয়া নিয়েও কথা বলেন ট্রাম্প।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প পুতিন বৈঠকের আগেই ওয়াশিংটন কিয়েভ বৈঠক হওয়া জরুরি। বাইডেন প্রশাসনের ইউক্রেনকে দেয়া প্রায় $300 বিলিয়ন সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজের অংশ চেয়েছেন ট্রাম্প। এ অবস্থায় দেশের নিরাপত্তা রক্ষায় ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি। তার দাবি, এই যুদ্ধে তাদের সবচেয়ে বড় সাহায্যকর্তা হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র। তাই ইউক্রেন থেকে সবচেয়ে বেশি লাভ করার অধিকারও যুক্তরাষ্ট্রেরই রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্বজুড়ে সমালোচনার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর দাবি, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে হুমকি হয়ে দাঁড়াবে। এ অবস্থায় আইসিসির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিভিন্ন রাষ্ট্র। তাদের দাবি, যত দ্রুত সম্ভব আইসিসির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হোক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম বন্ধ, বিভিন্ন দেশে মানবিক সহায়তা বন্ধ করে দেয়া, গাজা দখলের হুঁশিয়ারির পর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। স্বাক্ষর করেছে নির্বাহী আদেশেও। এতে করে যুক্তরাষ্ট্র বা মিত্র রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত করলে আইসিসির কর্মকর্তাদের উপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশ ইসরায়েলকে ভিত্তিহীন নানা অভিযোগের জেরে হয়রানি করছে আইসিসি। তবে এই পদক্ষেপ নেওয়ার পর থেকেই বিশ্ব দরবারে সমালোচনার ঝড় উঠেছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে হুমকির মুখে ফেলবে। এতে বিশ্বজুড়ে ন্যায় বিচার নিশ্চিতের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এ অবস্থায় আইসিসির পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো বিভিন্ন সদস্য রাষ্ট্র। সংস্থাটির পাশে থাকার প্রতিশ্রুতিতে প্রকাশিত এক বিবৃতিতে স্বাক্ষর করেছে মোট ৭৯টি দেশ। তাদের দাবি, যত দ্রুত সম্ভব সংস্থাটির ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হোক। বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের এই অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে এখনই সবার সোচ্চার হওয়া উচিত। তা না হলে জঘন্যতম অপরাধ করেও অনেক অপরাধী পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রেসিডেন্স কার্ড প্রাপ্তি, নবায়ন বা পরিবারের সদস্যদের ভিসা ইস্যুতে পর্তুগালের প্রবাসীদের ভোগান্তি চরমে। বছর দুয়েক আগেও জমা দেওয়ার 7 থেকে 8 মাসের মধ্যেই জাতীয়তা আবেদন গৃহীত হলেও এখন অপেক্ষা করতে হচ্ছে 2 বছরেরও বেশি সময়। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। গত 2 বছর ধরেই অন্যান্য সব বিষয় ছাপিয়ে পর্তুগালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অভিবাসন ইস্যু। ক্ষমতায় এসেই প্রায় 1 বছরে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে ক্ষমতাসীন পিএসডি বা এডি সরকার। 4.5 লাখ রেসিডেন্স পারমিট আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওয়েবসাইট আপডেট করার পাশাপাশি অস্থায়ী সেন্টার খুলেও কাজ শুরু হয়। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক আবেদনের প্রেক্ষিতে পেশাগত দক্ষতার অভাব সহ নানা সীমাবদ্ধতায় এখনও আশানুরূপ সফলতা পায়নি সেসব উদ্যোগ। নতুন রেসিডেন্স পারমিট প্রাপ্তিতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি নবায়নেও তীব্র ভোগান্তিতে অভিবাসীরা। মেয়াদ উত্তীর্ণের 6 থেকে 7 মাস পার হলেও নবায়নের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেকে। ফলে বৈধ হয়েও গুরুত্বপূর্ণ কাজে পর্তুগালের বাইরে যেতে পারছেন না অনেক প্রবাসী। আবার স্ত্রী সন্তান সহ পরিবারকে নিয়ে আসতে আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টও বন্ধ দীর্ঘদিন। অন্যদিকে জাতীয়তা আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। এমন নানা সংকটে দিন পার করছেন পর্তুগালের অভিবাসীরা। সরকারিভাবেই হোক আর যেটাই হোক, এখন অনেকটা রেসিজম বেড়ে গেছে, যেটার কারণে যারা আমরা বাংলাদেশিরা সহ এশিয়ানরা বসবাস করি তারা একটা ভবিষ্যতের জন্য দুঃস্বপ্ন দেখছি। এমন পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে হতাশা বাড়ছে উল্লেখ করে সরকারের সদিচ্ছা বাড়ানোকেই একমাত্র সমাধান বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রথমত, সরকারের সদিচ্ছা বাড়ানোর পাশাপাশি বর্তমান অবস্থাকে আরও ঢেলে সাজানো প্রয়োজন। অর্থাৎ সরকারকে মানবিক হয়ে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আইনে থাকা সময়ের মধ্যে পেন্ডিং কেসগুলোর সমাধান করতে হবে। এটি না হওয়ায় অভিবাসীদের মধ্যে মারাত্মক হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যারা পর্তুগিজ জাতীয়তা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। অভিবাসন সংস্থা আইমা বা জাতীয়তা আবেদন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইআরএন থেকে যথাসময়ে সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিবাসীরা। তবে আদালতের রায়ের জন্যও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, যথাসময়ে নির্দিষ্ট বিভাগ থেকে সমাধান না পেয়ে
আদালতে সমাধান চেয়ে মামলা করা হয়েছে এবং অপেক্ষমান সে মামলার সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর বেশি, যা বাড়তি চাপ তৈরি করেছে পর্তুগালের আদালতের জন্যও। তাই সেখানেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রিতা। সহসাই এই সমস্যার সমাধান দেখছেন না সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতে শীত ফুরানোর পথে হলেও এখনও ফুরায়নি শীতের আমেজ। শেষ মুহূর্তে তাই শীত উপভোগ করতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। অনুষ্ঠানে ছিল দেশীয় নানা পিঠা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে শীত প্রায় শেষের দিকে। কুয়েত প্রবাসীদের মধ্যে এখনো বিরাজ করছে শীতের আমেজ। বিদেশের মাটিতে থেকেও তারা ভুলেননি দেশীয় সংস্কৃতি। বাঙালি ঐতিহ্য ধরে রাখতেই শুক্রবার কুয়েতের সালমিয়া পার্কে পিঠা উৎসব আয়োজিত হয়। দিনব্যাপী এই আয়োজনে পিঠার পোস্টার সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশিরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, দুধপুলি, পাকন সহ নানা ধরনের পিঠার সমারোহ ঘটে সালমিয়া পার্কে। বিদেশের মাটিতে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে আমাদের বাংলাদেশি ফ্যামিলির বাচ্চারা এই পিঠাগুলো অনেকজন চেনে না, কালচারটা বোঝে না। এই বোঝানোর জন্য, পিঠাগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য, একে অপরের সাথে মিলেমিশে চলার জন্য আজকের এই আয়োজন। কুয়েতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি শীতের পিঠার স্বাদ নিতে অনুষ্ঠানে আসেন, সঙ্গে নিয়ে আসেন সন্তানদেরও। দেশে শুনছি যে কি বিয়ে করলে শ্বশুর বাড়ি থেকে পিঠা খেয়ে আজকে আমি আমার শ্বশুর বাড়ির ফিলিংসটা করতেছি। প্রবাসে বসে ভাবির এত কষ্ট করে বিভিন্ন নানান হরেক রকমের পিঠা নিয়ে এসে আমাদেরকে খাইয়ে আমাদেরকে সেই তৃপ্তিটা দিয়েছেন। পান্তুয়া আছে, তেলের পিঠা আছে, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা। আমাদের বাচ্চারা তো কুয়েতের মাটিতে এসে দেশের যে সংস্কৃতি পিঠা এটার সাথে তো ওরকম একটা পরিচিত না, যার কারণে এই পিঠা উৎসবে আসলে দেখা যাচ্ছে বাচ্চারা পিঠার সাথে ওরা পরিচিত হচ্ছে। এখানে আন্টিরা অনেক মজা মজা পিঠা নিয়ে আসছে। এখানে নকশি পিঠা আছে, ভাপা পিঠা আছে, ডিমের পিঠা আছে, তেলের পিঠা আছে, এখানে নাড়ু আছে। এছাড়াও সেখানে নারী পুরুষ ছোট বড় সবার জন্য ছিল বালিশ খেলা, বল নিক্ষেপ সহ নানা ধরনের খেলার আয়োজন। দিনব্যাপী সবাই একে অন্যের সঙ্গে গান, গল্প, আড্ডা এবং খেলাধুলায় মেতে ওঠেন। পিঠা উৎসবে বাংলাদেশি ছাড়াও দেখা যায় বিভিন্ন দেশের নাগরিকদেরও। ये बातचीत करते हैं और आउटिंग करते हैं और बहुत ही अच्छा है इनमें ये आपस में। इनका कल्चर बहुत अच्छा है, बहुत मजे मजे के इनके पीठे थे, हमने ट्राई किए सब बहुत अच्छा। नेक्स्ट टाइम फिर हम आज जरूर आएंगे। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশে পরিবার পরিজন ও আত্মীয় স্বজন ছেড়ে দূর প্রবাসে যান্ত্রিক জীবনের মধ্যে বসবাস করা প্রবাসীদের জন্য এমন আয়োজন প্রবাসীদের স্মৃতিকাতর করে তোলে। এমন উৎসব শুধু কুয়েত প্রবাসীরাই নয়, কুয়েতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি পরিচয় ঘটাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। সঠিক পরিকল্পনা, তার বাস্তবায়ন, মাঠে সুনিপুণ নেতৃত্ব, সিনিয়রদের দায়িত্ব নেওয়া, এসবই বরিশালের টানা সাফল্যের কারণ। পাশাপাশি সাউদার্ন আর্মির ক্রিকেটাররা বড় করে দেখছেন টিম বন্ডিং। তাদের মতে বরিশালের ডাগ আউট দৃষ্টান্ত অন্য ফ্র্যাঞ্চাইজিদের কাছে। অন্যদিকে ফাইনাল হারলেও এবারের বিপিএল থেকে ইতিবাচক অনেক কিছুই দেখছেন চিটাগাংয়ের ক্রিকেটাররা। এক পাশে উৎসব, অন্য পাশে বিয়োগলের করুণ সুর। ক্রিকেট তো এমনই, জিততে জিততেও হারা যায়, হারতে হারতে জয়। বিপিএল এর ফাইনাল যেন হয়ে থাকলো তারই সবশেষ চাক্ষুষ উদাহরণ। তবে এসব ছাপিয়েও দল গঠন কিংবা পেশাদারিত্ব, বিপিএল এ বরিশাল যেন দৃষ্টান্ত। এক আসর শেষ হতে না হতেই যারা শুরু করে দেয় অন্য আসরের জন্য পরিকল্পনা। মাঠের রিয়াদ, মুশফিক, নবীর মতন সিনিয়ররা থাকায় কাজটাও হয়ে যায় আরো সহজ। আছে তামিমের সুনিপুণ অধিনায়কত্ব, যা বরিশালের টানা শিরোপা জয়ের নেপথ্যের অনুঘটক। আমি এতদিন কুমিল্লায় খেলছি, বরিশালের হয়ে নিজের দেশের, নিজের মাটি, নিজের সবকিছু। এখানে চ্যাম্পিয়ন হওয়ার তো আনন্দ অন্যরকম। পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবী আমাদের টিমে, তামিম ভাই, মুশফিক ভাই এবং রিয়াদ ভাই, ওনারা অন্য লেভেলের। ওনারা এমনভাবে একটা প্লেয়ারকে মোটিভেশন করে, কনফিডেন্স দেয়। ওনারা সাথে থাকলেই মনে হয় যেন আমি ম্যাচ জিতেই দেব। আমাদের টিমে যারা বেঞ্চে বসেছিল তারা অনেক ভালো প্লেয়ার। সো আমরা কখনোই এরকম আমাদের টিমে ওই রকম বাজে এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। সো আমরা যেই খেলছে আমরা তার জন্যই দোয়া করছি, সে যেন ভালো খেলতে পারে। অন্যদিকে ম্যাচ হারলেও চিটাগাং দলটা অন্তত স্বস্তি খুঁজতে পারে তাদের লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে। ছন্দ হারানো শরীফুল ইমনরা যে বিপিএল দিয়েই ছন্দে ফিরেছেন। আবার গায়ে শুধু সাদা বোলারের তকমা জড়ানো পেসার খালিদ আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় আছেন 4-এ।
আমি সবসময় সাদা বলে এনজয় করি। আমি তো আমার প্রিমিয়ার লিগের স্টেট দেখেন, ওয়ানডে ক্রিকেটের স্টেট দেখেন, আমার স্টেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এই বছর টুর্নামেন্টে অনেক ভালো খেলছি, আমাদের লোকাল প্লেয়াররা বিশেষ করে ভালো খেলছে, সবাই ওয়েট করতে এটার থেকে নেক্সট ইয়ার অনুপ্রাণিত হবো। নানা আলোচনা সমালোচনার বিপিএল এ বিসিবিকে অন্তত স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটারদের ফর্ম, যার দরুনই বোর্ডও দাবি করছে তারা সফল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবাল এককভাবে দল পরিচালনা করেছেন। মালিকের পক্ষ থেকে দল গঠন নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না, যে কারণেই সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল। দ্বিতীয়বার শিরোপা জয়ের পর জানিয়েছেন মালিক মিজানুর রহমান, তামিম, মুশফিক, রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় দল পরিচালনা আরও সহজ হয়েছে বলেও জানান তিনি। 9 ফেব্রুয়ারি শিরোপা নিয়ে বরিশালে যাবে ফরচুন বরিশাল বলেও জানান তিনি। আরও একবার বিপিএল এর শিরোপা কিন্তু উঠেছে লঞ্চে, এবং এর আগের বার যখন ঘোষণা দিয়েছিল যে চ্যাম্পিয়ন হওয়ার পর লঞ্চে যাবে, সেটা হয়নি। তবে এবার কিন্তু মনে হচ্ছে যে শিরোপা নিয়ে লঞ্চেই বরিশালের সাথে, বরিশালবাসীর সাথে শিরোপা উদযাপন করবে যিনি বরিশালের মালিক। তিনি অক্লান্ত পরিশ্রম করেন দলকে নিয়ে, এবং কি সবসময় আমরা দেখি তার যে ইতিবাচক মন মানসিকতা, এবং কি দলের উপর কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া দলকে পরিচালনা করা, এবং সেটা কিন্তু সুফল পেয়েছে। তামিম ইকবালের কথা বলতে হয়, অধিনায়ক হিসেবে তিনি দুর্দান্ত করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমান। মিজান ভাইয়ের কাছ থেকে একেবারে সরাসরি শুনি, আসলে দুইবার মানে একেবারে পরপর চ্যাম্পিয়ন হওয়া, এটা আসলে কতটা টাফ ছিল, মানে একদম ডিফেন্ড করার শিরোপাটা? ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদেরকে, স্পেশালি টুডে যে ক্রাউড ছিল তারা ফ্যান্টাস্টিক ছিল। অলমোস্ট 80 to 90% ক্রাউড ছিল আমাদের পক্ষে। অ্যান্ড আমাদের সাফল্যের পিছনে আসলে গল্পটাই হচ্ছে তামিম ইকবাল, মুশফিক, মোহাম্মদ রিয়াদ। তিনজন আসলে মানে দলটাকে এমনভাবে জেলিং করে রাখে, যার জেলিংয়ের ফলে দেখেন আমাকে হস্তক্ষেপ তো দূরে থাক, আমার ওর ধারা কাছে যাওয়া লাগে না, অটোমেটিক্যালি করে নেয়। কনফিডেন্ট ছিল যে আমরা আল্লাহর রহমতে যে 11 নিয়ে গত বছর জিতেছি সেই 11ই খেলবো। ইভেন জেমিনিশম মানে দলে চান্স পায়নি। সো দ্যাট দ্য রিজন উই আর উইনিং। লাস্ট মোমেন্টে যখন ম্যাচটা অনেকটা মানে নবী যখন আউট হয়ে গেছিল, তখন সিচুয়েশনটা কেমন ছিল? অ্যাজ এ ওনার কিংবা ড্রেসিং রুমের পাশেই ছিলেন আপনি, কি অবস্থা চলছিল? দেখেন, আই হ্যাভ এ রিয়েল ফেইথ অন রিশাদকে যদি আপনি 10টা বল খেলতে দেন, হি ক্যান ব্রিং দিস ম্যাচ ব্যাক, নো প্রবলেম। সো রিশাদ ওয়াজ দেয়ার, সো আই ওয়াজ নট ওরিড অ্যাবাউট, বাট আমি আল্লাহর কাছে শুধু দোয়া চাচ্ছিলাম যে আল্লাহ যেন আমাদেরকে চ্যাম্পিয়ন করে। আমরা অনেক কষ্ট করেছি, কষ্টের রেজাল্টটা যেন আমরা পাই। একেবারে বলা চলে যে জাতীয় দল নিয়ে আসলে এবার আপনারা বিপিএল খেলেছেন, কতটা টাফ ছিল সিনিয়র ক্রিকেটারদেরকে আসলে নিয়ে ম্যাচ মানে টিম পরিচালনা করা? সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ম্যাচ পরিচালনা করা সবচেয়ে বড় ইজি জব, কারণ তারা জানে কি করতে হবে কি করতে হবে না, কোনটা করলে খারাপ হবে কোনটা করলে খারাপ হবে না। সো আই ওয়াজ ভেরি মানে আমি কনভিন্সিং, আমার কোনো কাজ করতেই হয় না, অলমোস্ট তারা করে দিয়েছে। আর সবাই মনে করে যে অতি সন্ন্যাসীতে কাজের নষ্ট, দিস ইজ নট ট্রু। অ্যাটলিস্ট দ্য প্লেয়ারদের ক্ষেত্রে এটা ট্রু না, এটা আরও ভালো, এবং সবাই ডিসকাস করে কাকে খেলানো দরকার কাকে খেলানো দরকার না এই কাজটি করে নেয়। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই টিম, অ্যান্ড আমি বিশ্বাস করি আমরা নেক্সট ইয়ারে যদি সবাই অ্যাভেলেবেল থাকে, আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা যে আমাদের এই টিমটাকে আমি যতটা রাখা যায়। লঞ্চে যাবে কিনা ট্রফি, বরিশালবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আরেকটা হচ্ছে টিমের জন্য আপনার কি ঘোষণা থাকছে? টিমের জন্য অবশ্যই ঘোষণা আছে, এটা আমরা ইন্টারনালি করে নেব, বাট বরিশালবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা সম্ভবত, তো আমি যেটা বললো যে আমরা সম্ভবত 9 তারিখে দুপুরবেলা আমরা হয়তো বা বেলস পার্কে পৌঁছবো, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হবে। দেন দে উইল কাম ব্যাক বিকজ দে হ্যাভ এ টেস্ট অন 10th মর্নিং। সো আপনারা সবাই প্রস্তুত থাকুন, এবং বরিশাল বিভাগের যেখানে যারা আছেন সবাই আসুন, আপনারা উপভোগ করুন। কাপ দুটো দেখুন, একটা না, দুটো কাপ দেখুন প্লিজ। আই ব্রিং লাস্ট ইয়ার উই ডিডন্ট ব্রিং দ্য 2 কাপস, দিস ইয়ার আমি মনে করি 2 কাপ নিয়ে যাব, আপনাদেরকে আমি কাপ দুটো উপহার দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এদিকে ফাইনাল শেষে একই টিম হোটেলে 2 বিপরীত চিত্রে দেখা মেলে। তীরে গিয়ে তড়ি ডোবানো চিটাগং কিংসের ক্রিকেটার আর টিম ম্যানেজমেন্ট মাঠ থেকে ফেরে ভাঙা হৃদয় নিয়ে। অন্যদিকে হোম অফ ক্রিকেটের পর ফরচুন বরিশালের উদযাপন গড়ায় টিম হোটেলেও। তামিম, রিশাদ, তানভীররা হাসি মুখে ফেরেন মাঠ থেকে। সেখানে দলের জয় উদযাপন দেখে বরিশাল সমর্থকরাও। হাতে সোনালী ট্রফি, চোখে মুখে উচ্ছ্বাস।
হোম অফ ক্রিকেটে শুরু হওয়া ফরচুন বরিশালের উদযাপন দীর্ঘায়িত হলো টিম হোটেল পর্যন্ত। একে একে চ্যাম্পিয়ন দলের সদস্যরা, তারকাখচিত স্কোয়াডটার যেখানে চোখ পড়বে সেখানেই বড় সব নাম। ক্যাপ্টেন তামিম ইকবাল থেকে রিয়াদ মুশফিক কিংবা ফাইনালের নায়ক রিশাদ হোসেন, সবাই খুশি এমন অর্জনে। ক্যামেরা লেন্স আর ফ্ল্যাশলাইট এড়িয়ে বরিশালের ক্রিকেটাররা দ্রুতই চলে যায় নিজ নিজ হোটেল রুমে। ম্যাচের ক্লান্তি একটা কারণ, দলগত উদযাপনেও নানান কর্মসূচি, টানা দ্বিতীয়বার শিরোপা জেতা এই ফ্র্যাঞ্চাইজির। ফরচুন বরিশালের উদযাপন যেন কষ্ট বাড়িয়েছে চিটাগং কিংসের। একই হোটেল, ভিন্ন প্রেক্ষাপট। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ফেরে ভাঙা হৃদয় নিয়ে। কষ্ট, আক্ষেপ সবই আছে, প্রত্যাশা পরের মৌসুমে ভাগ্য বদলের। ইমোশনাল তো একটু হবই ভাইয়া, 1.5 মাস কষ্ট করে এই এতটুকু এসে লাস্ট কতটুকু লাইনটা ক্রস করতে পারিনি। ইনশাআল্লাহ অবশ্যই আগামীবার করব। ম্যাচটা একসময় আমাদের হাত থেকে চলে গিয়েছিল, তারপরে আমরা খুব ভালো কামব্যাক করেছিলাম, বাট দিন শেষে যেটা বললাম যে রেজাল্ট যেটা হয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে। খেলার মধ্যে হার জিত আছেই, সো হেরে গেছি, আর বরিশাল অনেক ভালো ক্রিকেট খেলছে। দল না পারলেও নিজের সর্বোচ্চটা দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ফাইনালেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখান থেকে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ইভেন্টে অভিষেক ঘটবে 22 বছর বয়সী এই ওপেনারের। লাস্টে ভালো হয়েছে, ফার্স্টে আমার ভালো হয়নি, একটু খারাপ লাগতেছে। এখন দেখি ক্যাম্পাসে এখন আমাদের প্রিপারেশনটা ওইখানে নিব। হাসি কান্নার মিশেলে পর্দা নামলো বিপিএল-এর। নানান বিতর্ক ছিল, তবে ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই সেসব বিতর্ক যেন একটু হলেও কমালো। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এর যে কোনো বারের তুলনায় অনেক ভালো বিপিএল হয়েছে এবার। আয়োজন করতে সময় কম পাওয়ার কারণে কিছু ভুল ত্রুটি হয়তো হয়েছে, তবে সেগুলো ধীরে ধীরে ঠিক করা হয়েছে বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। সমালোচনা না করে বিসিবির পাশে থাকা উচিত বলেও জানান তিনি। এদিকে উত্তেজনাপূর্ণ ফাইনালে নিজের শহর হেরে গেলেও দুঃখ নেই আকরামের। ভালো ম্যাচ হওয়ায় সন্তুষ্ট সাবেক এই অধিনায়ক। খুবই ভালো, কারণ আমাদের দর্শকরা যেভাবে আসে, এত কষ্ট করে আসে, তো এই ধরনের খেলা উপভোগ করাটা আসলে এটা ক্রিকেটের জন্য অনেক ভালো। এবং এবার কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার 90% জিনিস অনেক ভালো ছিল। আপনার উইকেট ভালো ছিল, গ্রাউন্ডস এর ফ্যাসিলিটিসও ভালো ছিল, প্লেয়াররা ভালো খেলেছে এবং দর্শকরাও কিন্তু খেলা দেখে খুবই আনন্দিত হয়েছে। অল্প সময় পাওয়ার জন্য অনেক কিছু হয়তো 2-1টা ভুল হয়েছে, যেটা আমাদের বোর্ড স্বীকার করেছে, বাট তারপর আমি মনে করি এটা খুব একটা ভালো টুর্নামেন্ট হয়েছে। তামিম ইকবালের অসাধারণ নেতৃত্বের কারণেই এসেছে টানা দ্বিতীয় শিরোপা। ব্যাট হাতেও তিনি ছিলেন দলের সবার আগে। এমন অধিনায়ককে মিস করবে বাংলাদেশ জাতীয় দলও। জয়ের পর এভাবেই নিজেদের উচ্ছ্বাস এবং অভিব্যক্তি প্রকাশ করেছেন বরিশালের সমর্থকরা। শেরে বাংলা পরিণত হয়েছিল উৎসবের মধ্যমণিতে। তারা ধন্যবাদ জানিয়েছেন দলের কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো ম্যানেজমেন্টকে। প্রথম থেকে পুরোটা আশাবাদী ছিলাম, কারণ যেভাবে রানটা আসছে ওভাবে তো আমরা পুরোই আশাবাদী যে চট্টগ্রাম জেতার। লোকাল প্লেয়াররা আছে, বিদেশি প্লেয়াররা আছে, ভালো প্লেয়ার আছে, এই জন্য বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে বরিশাল চ্যাম্পিয়ন হওয়াতে। মোগো বরিশাল মোরা জিতবো, মোরা জানি মোরা স্টার বাড়তি লাগাইছি এবং আমরা হ্যাট্রিক করব সামনের বার। বরিশাল 2টা কাপ নিয়ে গেছি আমরা, এখন শুধু বরিশাল পৌঁছানোর পালা। আমার টিম তামিম ভাই উইন হয়েছে। ম্যাচের নায়ক অবশ্যই তামিম ইকবালকে বলবো, কারণ তামিম ইকবাল একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার। তামিম ইকবালের ব্যাপারে তো বলার কিছুই নেই, সে তো অলওয়েজ দ্য বেস্ট। বড় বড় মানে যে খেলাতে তামিমের পারফরম্যান্সটা অসাধারণ থাকে, যে এর জন্য আমরা বলতে চাই যে তামিম ইকবালের বিকল্প নাই এবং এক্সপেরিয়েন্সের বিকল্প নাই। স্টেডিয়ামে তো সাজানো কেন চাচা? এদিকে বিপিএল এর শিরোপা জয়ে উৎসবের নগরী এখন বরিশাল। নগরীর রাস্তাঘাটে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। আগামী আসরে হ্যাট্রিক শিরোপা জিততে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছে আরও ভালো দল গঠনের তাগিদ সবার। প্রথম থেকে বলছি বরিশাল জিতবে, আলহামদুলিল্লাহ বরিশাল জিতছে, আমরা সবাই আনন্দিত। বরিশাল জিতছে আমাদের গর্ব। পরপর আমরা 2বার জিতেছি, কিন্তু এর পরের ভেন্যু যেন আমাদের বরিশাল স্টেডিয়ামে দেওয়া হয়। রিশাদ তো শেষকালে 6টা মারছে, এই যে গলা ভাঙে গেছে,
ওই সময় চিল্লাইতে গলা ভাঙছে। আমাদের বরিশালের প্লেয়ার 1 থেকে 10, 11 পর্যন্ত সবাই হার্ডিটার, হ্যাঁ, এবং তারা আজকের খেলায় দেখাই দিয়েছে যে তারা কি পারে। জি অবশ্যই, গত বছরের যে শিরোপাটা ছিল সেই শিরোপাটা আসলে ওইভাবে করে লঞ্চে আনতে পারিনি বিভিন্ন প্রতিকূলতার কারণে। আমি চাই যে এবছর দুইটা একসাথে বরিশালের যে ঐতিহ্য লঞ্চ সেই লঞ্চে করে নিয়ে আসুক এবং সেটাই আমরা প্রত্যাশা করি। শেষের খেলাটা বেশি ভালো লাগছে, মানে খুব টেনশনে ছিলাম কি হবে কি হবে না। আমরা প্রমাণ করে দিছি যে আমরাই সেরা। কাপ বরিশালের লঞ্চে দুইটা ট্রফি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাওয়ার অফ বরিশাল। লঞ্চ করে কাপ নিয়ে আসতে চাইছিলাম এবং আমরা পেরেছি। পিএলের তৃতীয় দল হিসেবে টানা 2 মৌসুমে শিরোপা জয় করল ফরচুন বরিশাল। এর আগে এমন কীর্তি করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ, আর একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো বিপিএল-এর ফাইনাল সেরা হয়েছেন তামিম ইকবাল। শিরোপার হিসেবে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা চেন্নাই সুপার কিংসের মতো বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশালকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তুলনা করলে হয়তো ভুল হবে না। শক্তিশালী স্কোয়াড গড়ছে তারা, মাঠের বাইরেও নেই কোনো বিতর্ক। টানা 2 মৌসুমে শ্রেষ্ঠত্বের মুকুট তো তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের মাথাতেই মানায়। তবে এমন কীর্তি বিপিএলে এবারই প্রথম নয়। এর আগে 2012 ও 13-তে প্রথম 2 আসরে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, আর 2022 ও 23 পরপর 2 বছর শিরোপা জয়ের স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2015 আর 18-র আসর মিলিয়ে কুমিল্লার শিরোপা সবার চেয়ে বেশি 4টি। ঢাকা ডায়নামাইটসেরটা যোগ করলে ঢাকার আছে 3 ট্রফি। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস। ব্যক্তিগত পারফরমেন্সে 11 আসরের সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন 4 বার। তামিম ইকবাল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একবারই, তবে ফাইনাল সেরার তকমা পেয়েছেন 2 বার, একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আর এবার ফরচুন বরিশালের জার্সিতে। তামিম, অলোক কাপালি এবং প্রয়াত স্পিনার মোশাররফ রুবেল ছাড়া বিপিএল ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিততে পারেননি আর কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব তামিমের পাশাপাশি দেশি ক্রিকেটারদের মধ্যে টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের সুখস্মৃতি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তরও। এবার সে তালিকায় যুক্ত হলো মেহেদী হাসান মিরাজের নামও। এবারের আসরে মিরাজের নেতৃত্বেই প্লে অফে উঠেছিল খুলনা টাইগার্স। শিরোপার স্বপ্ন পূরণ না হলেও ব্যাটে বলে মিরাজ ছিলেন দুর্দান্ত। 14 ম্যাচে 355 রান আর 13 উইকেট তার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশ স্বৈরাচার মুক্ত হলেও ক্রীড়াঙ্গন এখনও তার প্রভাব মুক্ত হতে পারেনি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদে এখনও স্বৈরাচারের অনুসারীরা অবাধে বিচরণ করছে। দেশের ক্রীড়াঙ্গনকে এদের হাত থেকে মুক্ত করতে হবে। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ দেখতে এসে এসব মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আমরা চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে একটি সুস্থ ধারার পরিবেশ তৈরি হয় এবং বাংলাদেশের যারা ক্রীড়াঙ্গনে, যারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা এদেশের বাংলাদেশের খেলোয়াড় তৈরির কারিগর, সেই মানুষগুলোকে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুনভাবে ঢেলে সাজাতে চাই। আমরা চাই ক্লাবগুলো থেকে যাতে দলীয়করণ মুক্ত করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 মাস পার করল অন্তর্বর্তী সরকার, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি বলছে নাগরিক কমিটি। সংস্কারের প্রশংসায় জামাত, দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির। বছরের দ্বিতীয় মাসেও সব বই পায়নি কয়েকটি শ্রেণীর শিক্ষার্থী। পড়ালেখা ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবক, কাগজ সংকটকে দায়ী করছে মুদ্রণ সমিতি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।